লেখিকা ববিতা রয়ের মেয়েটি অসতী। গভীর রাত। উর্মি গা থেকে সারাদিনের পরা সাদামাটা পোশাকটা টেনে খুলে ফেলল। তারপর হাতা কাটা ব্লাউজের সাথে পাতলা ফিনফিনে লাল শাড়ি পরল। স্ট্রেট করা সুন্দর চুলগুলো ছেড়ে দিল। ঠোঁটে যত্ন করে লাল রঙা গাঢ় লিপস্টিক পরল। চোখে কাজল টেনে ব্যস্ত হাতে একটা নাম্বারে ডায়াল করে ফোন কানে চেপে ধরল। আয়নায় নিজের আবেদনময়ী রূপ দেখতে দেখতে বলল, আমি রেডি হয়ে বসে আছি, কখন গাড়ি পাঠাবেন? বড় স্যারের খুব শখ জেগেছে। আজ এই অন্ধকার রাতের আধারে গাড়িতে তার প্রিয় ডিজে গান ছেড়ে কাজটা সারবে। শালা বুড়ো ঢং দেখে বাঁচি না। উর্মির চোখ মুখ খিচে গেল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কি যেন ভাবল। বলল, আমি রাজি, তবে এক শর্তে। কি শর্ত ম্যাডাম? আজ রাতের জন্য 30,000 টাকা দিতে হবে। ও খোদা, এত টাকা? আর একটু কমিয়ে বলেন ম্যাডাম। 30,000 টাকায় আজকাল কি হয়? যা জিনিসপত্রের দাম, চারপাশে আগুন লেগেছে। এর থেকে 1 পয়সা কম হলেও আমি পারবো না। প্লিজ ম্যাডাম, বললাম তো না। তাছাড়া গাড়িতে উঠলে আমার মাইগ্রেন বেড়ে যায়। এক রাতের বিনিময়ে টানা 2 দিন মাথা ব্যথায় আমাকে বিছানায় পড়ে পড়ে কাতরাতে হবে। ওকে, আমি দেখছি। উর্মি বড় ওড়নায় চোখ মুখ ঢেকে পা টিপে টিপে মেইন দরজা খুলে বাইরে থেকে তালা মেরে দিল। গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে চড়ে বসল। একটা কালো মোটা হাত উর্মিকে নিজের কাছে টেনে নিয়ে শক্ত করে চেপে ধরল। লোকটির গা থেকে ভুরভুর করে কড়া পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। তীব্র ঘ্রাণে উর্মির মাথা ব্যথা করছে। তবুও উপায় নেই। রাতটা এই বুড়োর মনোরঞ্জন করেই কাটাতে হবে। উর্মি বুড়োর ভুঁড়িওয়ালা পেট হাত বুলিয়ে দিল। গাড়িটা একটু আস্তে চালাতে বলেন। বুড়ো উর্মির শাড়ি টেনে খুলতে খুলতে অধৈর্য হয়ে বলল, এনজয় বেবি। উর্মি বুক চিরে দীর্ঘশ্বাস গোপন করে বুড়োর ডাকে আস্তে আস্তে সাড়া দিল। কাক ডাকা ভোরে উর্মিকে বাসার সামনে নামিয়ে দিয়ে লোকটি গাড়ি নিয়ে সাই করে চলে গেল। ঘন্টা 2 ঘুমালো উর্মি। তারপর স্নান সেরে ফ্রিজের বাসি ভাত তরকারি গরম করে খেয়ে নিল। মাকে ফোন দিয়ে বলল, মা, আজ একবার ডাক্তারের কাছে যাবে। আমি বিকাশে টাকা পাঠাচ্ছি, অয়নের পরীক্ষা ফি দিয়ে দিও। তুই বাড়ি আসবি না উর্মি? না মা, আমার কাল থেকে পরীক্ষা শুরু, ছুটিতে বাড়ি যাব। রেবেকা দীর্ঘশ্বাস ফেলল। বলল, তোর বাবার অনেক শখ ছিল মেয়েকে ল পড়াবে। মানুষটাও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল, তার শখটাও তুই পূরণ করলি না। জেদ করে মাস্টার্সে ভর্তি হয়ে গেলি। আমার ল পড়তে ভালো লাগে না মা। তাছাড়া সারাদিন কোর্ট কাচারি করেই সময় চলে যাবে। সেই মা, এখন রাখি, আমার দেরি হয়ে যাচ্ছে। উর্মি গোলাপি রঙা সুতি সালোয়ার কামিজ পরে গলায় শালীনভাবে ওড়না পেঁচিয়ে নিল। তারপর হাতে একটা ফাইল ব্যাগ নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে ছুটল। এই উর্মি, পরীক্ষার প্রিপারেশন কেমন? রিপা পিছু ডেকে বলল। উর্মি মুচকি হেসে বলল, একটা নোট কালেক্ট করা বাকি আছে, তুই একটু ধার দিবি? আমার বইই গেছে। কি এত কাজ করিস তুই যে নোটগুলো টাইমলি কালেক্ট করতে পারিস না? কাজের শেষ নেই রে বোন। শোন না, অমিত ছেলেটা তোকে খুব পছন্দ করে, আমাকে প্রায়ই তোর কথা বলে। কোন অমিত? আরে ওই যে সেকেন্ডের ফার্স্টে 4 বন্ধু মিলে বসে, তাদের ভেতর সবার লম্বা চওড়া সুন্দর দেখতে ছেলেটা। কি জানি, আমি চিনি না। তা চিনবি কেন? তোমার তো ক্লাসে মন থাকে না, সারাক্ষণ আপন ভাবনায় মত্ত থাকো। যাই হোক, তোর নাম্বারটা চাইছে, আমি দেব? ভুলেও তুই আমার নাম্বার কাউকে দিবি না রিপা। আজব তো, দিলে কি হবে? কিছুই হবে না, তুই তাকে বলে দিস আমি ম্যারেড। কচু ম্যারেড? ডিভোর্স হয়ে গেছে বল। তবুও আমার আগে বিয়ে হয়েছিল তো, সেই সংসারটা করলেও পারতিস উর্মি। এখন তোদের এত কষ্ট করে চলতে হতো না। মানছি ভাই বেশ রাগী ছিল, তবে তোকে অনেক ভালোবাসতো, চোখে হারাতো। উর্মি মলিন হেসে বলল, লোক দেখানো ভালোবাসা
আর এক ছাদের নিচে সংসার করা দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। উর্মির ফোনটা ভাইব্রেট হচ্ছে। রিপাকে এক্সকিউজ মি বলে সরে গেল উর্মি। চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে হাতে ধরে রাখা ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্ট দেখে আপনাকে ফোন দিয়েছি। আপনি কি টাকার বিনিময়ে এক রাতের বেড পার্টনারের কাজ করেন? হ্যাঁ, আমার আজ রাতের জন্য আপনাকে লাগবে। কত টাকা দিতে হবে বলুন? হাফ নাইট না ফুল নাইট? হাফের রেট কত? কম করে হলেও 10,000। আর ফুল? তার ডাবল। ওকে, আমাকে কোথায় আসতে হবে বলুন? সরি, আমার ফ্ল্যাটে আমি এসব কাজ করি না। লোকেশন আপনি ঠিক করবেন, সময় মতো গাড়ি পাঠিয়ে দেবেন, আমি পৌঁছে যাব। ওকে, আপনার বাসার ঠিকানাটা দিন প্লিজ, মেসেজ করে দিচ্ছি। উর্মি আজ রাতে আর শাড়ি পরল না। একটা অফ হোয়াইট কালারের চিকন ফিতের নাইটি পরল, তার উপরে কালো বোরখা পরে নিল। লোকটি গাড়ি পাঠিয়েছে, নিজে উর্মিকে নিতে আসেনি। উর্মি দুরু দুরু বুকে গাড়িতে চড়ে বসল। লোকটির দেওয়া ঠিকানা অনুযায়ী একটা ফ্ল্যাটের 4 তলায় 105 নাম্বার রুমে কলিং বেল চাপল উর্মি। ভেতর থেকে দরজা খুলে গেল। উর্মি লোকটিকে না দেখেই তাড়াহুড়ো করে ফ্ল্যাটে ঢুকে গেল। বলল, একটু জল হবে? শিওর। ততক্ষণে আপনি বোরখাটা খুলে নিন। ড্রয়িং রুমের বড় লাইট জ্বেলে দিয়ে লোকটি ভেতরের ঘরে জল আনতে চলে গেল। উর্মি এক টানে বোরখা খুলে ফেলে মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। লোকটি জল দিতে এসে উর্মিকে দেখে চমকে উঠল। হাত ফসকে জলের গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে গেল। মুখে হাত দিয়ে বলল, উর্মি তুমি? এতগুলো বছর পর শিহাবকে দেখে একটুও চমকালো না, অবাক হলো না উর্মি। বড় আয়েশ করে সোফায় গায়ে লিয়ে দিয়ে বসল। পাতলা নাইটির উপর দিয়ে শরীরের প্রত্যেকটা বাঁক স্পষ্টভাবে ফুটে উঠেছে। টি টেবিলের উপর থেকে হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেটটা টেনে নিল উর্মি। একটা সিগারেট খুব যত্ন করে লিপস্টিক আঁকা দুঠোঁটের মাঝে রেখে ধরালো। তাতে দক্ষভাবে লম্বা একটা শুক টান দিয়ে বলল, আজকাল সিগারেটের টেস্ট আর ভালো লাগে না, ইয়াবা খেতে বেশি কমফোর্ট ফিল করি। শিহাব উর্মির পাশে এসে বসল। রাগী অথচ শীতল কণ্ঠে বলল, বেশ ভালোই অধঃপতন হয়েছে দেখছি। এসব প্যাচাল শোনানোর জন্য আমাকে টাকা দিয়ে এনেছো? উর্মি বিরক্ত হয়ে বলল। শিহাব উর্মির এক হাত শক্ত করে চেপে ধরল। বলল, ভুলে যেও না আমি তোমার হাজবেন্ড। উর্মি শিহাবের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দাপটের সাথে বলল, তুমিও ভুলে যেও না তুমি আমার এক্স হাজবেন্ড। অনেক বছর আগেই আমাদের ডিভোর্স হয়ে সব সম্পর্ক চুকে বুকে গেছে, তাই বলে তুমি রাতের আধারে দেহ ব্যবসা করবে? কথাটা উর্মির খুব গায়ে লাগলো। চোখ মুখ শক্ত করে বলল, আমি যা খুশি তাই করব, তাতে তোমার কি? আমি একবেলা না খেয়ে থাকলে তুমি আমাকে খেতে দেবে? আমার মায়ের ঔষধ ফুরিয়ে গেলে তুমি কিনে দেবে? আমার বড় ভাইয়ের অপমৃত্যু হয়েছে, মামলা চলছে, সেই খরচ তুমি চালাবে? আমার ছোট ভাইয়ের পড়াশোনা বাড়ি ভাড়া তুমি বহন করবে? আজব, আমি তোমাদের খরচ চালাবো কেন? উর্মি বিকট শব্দে হা হা করে হাসল। চোখের কোণে জল জমেছে। হাসি থামিয়ে বলল, খরচ যখন দেবে না তাহলে এত কথা বলে সময় নষ্ট করো না। যে কাজে ডেকেছ সেই কাজে মন দাও। এনিওয়ে, তোমার বউ কেমন আছে? আমার বউ সবসময় ভালো থাকে, সে তোমার মতো নষ্ট মেয়ে মানুষ না। আফসোস হচ্ছে, তোমার বউয়ের জন্য আমার বড্ড আফসোস হচ্ছে। সে তোমার মতো নষ্ট ছেলে মানুষের সাথে কিভাবে দিনের পর দিন সংসার করছে। উর্মি, একদম ধমকাবে না। তোমার দৃষ্টিতে আমি যদি নষ্ট মেয়ে মানুষ হই, তাহলে আমার দৃষ্টিতে তুমিও নষ্ট ছেলে মানুষ। এত মুখে মুখে তর্ক করতে দেখেই তো আমাদের সংসারটা টিকলো না। সব সময় তোমার বাপের টাকার গরম দেখাতে। এখন কোথায় গেল তোমাদের সেই অহংকার, লোক দেখানো দাপট? উর্মি আনমনা হয়ে গেল। একটা সময় উর্মিদের সব কিছুতেই পরিপূর্ণ ছিল। বাবা দুহাত ভরে টাকা কামাতো, 4টে গাড়ি ভাড়া দেওয়া ছিল, সেখান থেকেও মাস শেষে ভালো অঙ্কের অ্যামাউন্ট আসতো। উর্মিরা 3 ভাই বোন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজে পড়াশোনা করত।
উর্মির মা উর্মির বাবাকে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে কত করে জায়গা জমি কিনতে বলতো, কিন্তু মানুষটা ছিল প্রচণ্ড শৌখিন আর দুহাত ভরে খরচ করে বিলাসবহুল জীবন কাটাতে পছন্দ করত। উর্মিরা 4 রুমের অত্যাধুনিক ফ্ল্যাট বাসায় ভাড়া থাকলেও কখনো ফ্ল্যাট কেনার কথা মাথায় আসেনি উর্মির বাবার। উর্মির মামাবাড়ি ছিল গ্রামে। প্রতি বছর শীতের সময় গাড়ি ভর্তি জিনিসপত্র কিনে নিয়ে নিজেদের গাড়ি করে মামাবাড়ি বেড়াতে যেত উর্মি। গ্রামের মানুষগুলো উর্মিদের দেখার জন্য ভিড় জমাতো। ওই গ্রামের ভেতর উর্মির বাবাই ছিল বড়লোক জামাই। প্রতিবেশীরা এটা সেটা রান্না করে প্রায়ই নিয়ে আসতো। তাদের ঠোঁটস্থ বুলি ছিল রেবেকার রাজরানীর কপাল। অনেক ভাগ্য করে এরকম জামাই পাওয়া যায়। কি নেই উর্মিদের? সুখ, শান্তি, টাকা পয়সা, বিলাসবহুল জীবন সবই তো ছিল একটা সময়। হঠাৎ কার যে বদনজর লেগে গেছিল কে জানে। চোখের সামনে কেমন একে একে সব কিছু শেষ হয়ে গেল। উর্মির বাবা একটা সময় নিজের ভাই বোন, ভাগ্নে ভাগ্নি, ভাতিজা ভাতিজি, উর্মির মামা পিসি সবাইকে আর্থিকভাবে সাহায্য করলেও বাবা মারা যাওয়ার পর উর্মিদের বিপদের দিনে কেউ পাশে এসে দাঁড়ায়নি। জানেন, সবাই শুধু দূর থেকে সমবেদনা জানিয়ে আহাউহু করে আস্তে করে কেটে পড়েছে। পাছে যদি উর্মিদের দায়িত্ব নেওয়া লাগে সেই ভয়ে। কোথায় হারিয়ে গেলে? শিহাব উর্মির মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল। উর্মি অতীতের এলোমেলো ভাবনা থেকে বাস্তবে ফিরে এলো। আচমকা শিহাবকে জড়িয়ে ধরে এলো পাথারি চুমু খেতে লাগলো। শিহাবও বেসামাল হয়ে উর্মিকে চট করে কোলে তুলে বেডরুমে নিয়ে গেল। কাক ডাকা ভোরে শিহাবের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল উর্মি। শিহাব আরেকটু শক্ত করে চেপে ধরল, গলায় মুখ ডুবিয়ে দিল। উর্মি বলল, ছাড়ো, এখন আমায় যেতে হবে। আবার কবে আসবে? যখন টাকা পাবো তখনই আসবো। শিহাব রেগে গেল, বলল, ছি, এত লোভী তুমি? লোভ না, বলো এটা আমার প্রফেশন। শিহাব ছেড়ে দিল। উর্মি আড়মোড়া ভেঙে উঠে ফ্লোর থেকে নিজের নাইটি বোরখা কুড়িয়ে পরে নিল। হাত বাড়িয়ে বলল, আমার বাকি টাকাটা? অগত্যা শিহাবকেও উঠতে হলো। বালিশের তলা থেকে কড়কড়ে 1000 টাকার 10টা নোট গুজে দিল। উর্মি টাকাগুলো গুনে নিয়ে আর এক মুহূর্ত দেরি করল না, চলে গেল। অমিত ক্যান্টিনে বসে চায়ে পুরি ভিজিয়ে খাচ্ছে। উর্মিকে পাশের টেবিলে বসতে দেখে শার্টের কলার টেনে টুনে ঠিক করল। উর্মি বেয়ারাকে ডেকে বলল, মামা 1 কাপ চা আর 2টো ডালপুরি দিও। অমিত উর্মি টেবিলে এসে বসল, বলল, কেমন আছো উর্মি? ভালো। পরীক্ষার প্রিপারেশন কেমন? ভালো। এক্সাম শেষ হলে কি করার ইচ্ছা? ব্যবসা। গুড। এদেশে জেনারেলে পড়ে চাকরি পাওয়ার কথা চিন্তা করাও পাপ। যাই হোক, তোমরা কয় ভাই বোন? আমার মাথা ব্যথা করছে, দয়া করে একটু চুপ করে বসুন। অমিত দাঁতে জিভ কেটে লাজুক হাসল। সামনের চেয়ারে বসে থাকা উর্মি নামের মেয়েটাকে দেখতে অমিতের এত ভালো লাগে। মেয়েটা বেশ লম্বা, গায়ের গড়ন সুন্দর, স্ট্রেট করা কালো কফি কালার মিশেল সিল্কি চুল, নাকটা একটু বোচা, তবে ঠোঁট জোড়া খুব সুন্দর। চেহারায় আভিজাত্যের ছোঁয়া আছে। মেবি মেয়েটা খুব কম কথা বলে। ব্যাপার না, অমিতের সাথে মিশলে ঠিক হয়ে যাবে। রেবেকা ফোন দিল। উর্মি ফোন রিসিভ করতেই বলল, আজ তোর কাকুরা এসেছিল। কি বলল? কেস উঠিয়ে নিতে বলছে। কাজের কাজ কিছু হচ্ছে না, শুধু শুধু টাকা নষ্ট হচ্ছে। মা, কেসের খরচ কি আমরা টানছি না তোমার ভাসুর দেওরা টানছে? এ আবার কেমন কথা উর্মি? তোমার কি বলবো? বিপদের দিনে এদের দেখা মেলে না, শুধু বস্তা পচা সস্তা জ্ঞান দিয়ে তোমার মাথা বিগড়ে দিতে আসে। উর্মি, চুপ কর। যা গেছে সে তো চলেই গেছে। তার জন্য শুধু শুধু তোর অয়নের ভবিষ্যৎ নষ্ট করে কি হবে? তোমার হয়তো কিছুই হবে না মা, তবে আমার অনেক কিছুই হবে। ওরা আমার চোখের সামনে আমার ভাইটাকে কুপিয়ে হত্যা করেছে। আমি বড় বোন হয়ে কিছুই করতে পারিনি, শুধু জানলা দিয়ে চেয়ে চেয়ে দেখেছি। তোরা তো কেউ আমার একটা কথাও শুনিস না। ছেলেটাকে কত করে বলতাম রাজনীতিতে জড়াস না, কে শোনে কার কথা? ছেলেটা আমাদের সবাইকে উপেক্ষা করে রাজনীতিতে নাম লেখালো। সে নাকি ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে। এখন কবরে শুয়ে শুয়ে খুব এমপি মন্ত্রী হচ্ছে। কথাগুলো বলেই রেবেকা ঝরঝর করে কেঁদে দিল।
স্বামী মারা যাওয়ার 1 বছরও পূর্ণ হয়নি, দগদগে ঘাটাও পুরোপুরি শুকায়নি, তখনই খবর এলো নয়নকে কারা যেন বাসার নিচে ডেকে নিয়ে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মাইগ্রেনের ব্যথাটা জাগিয়ে উঠেছে। আজকাল টাফলিনেও খুব একটা কাজ হয় না। নেশা পানি খেলে সব ডিপ্রেশন, মাইগ্রেন নিমেষে উধাও হয়ে যায়। দিনরাত অনায়াসে জেগে থাকা যায়। নেশার তৃষ্ণা পেয়েছে উর্মির। আজ রাতে আর কোনো শিডিউল রাখবে না। নিজের ফ্ল্যাটের দরজা জানালা ভালো করে বন্ধ করে ভারী পর্দা টেনে দিল। চকচকে 2 টাকার নোটের উপর একটা ইয়াবার ট্যাবলেট রেখে নিচ থেকে বিড়ির আগুন দিয়ে তা দিল। ট্যাবলেটটা আস্তে আস্তে গলে যেতেই একটা নল দিয়ে নিঃশ্বাসের সাথে টেনে নিল উর্মি। প্রথম প্রথম মাথা ঝিমঝিম করত, এখন অবশ্য অভ্যেস হয়ে গেছে। মেইন দরজায় কে যেন জোরে জোরে ধাক্কাচ্ছে। উর্মি বিরক্ত হয়ে উঠে গেল। দরজা খুলতেই শিহাব হুড়মুড়িয়ে উর্মির ফ্ল্যাটে ঢুকে পড়ল। উর্মি চোখ মুখ কুঁচকে তাকালো, বলল, তুমি এখানে এসেছো কেন? উর্মি একটা প্লাজো আর টাইট হাফহাতা গেঞ্জি পরেছে। শিহাব লোভাতুর দৃষ্টিতে উর্মির দিকে তাকালো। বিয়ের পরপর দেখতে মোটাসোটা নাগবোচা উর্মিকে খুব একটা ভালো না লাগলেও বর্তমানে উর্মির এই আবেদনময়ী রূপ দেখে মাথা ঠিক নেই। উর্মি সেদিন রাতে সুখের সাগরে ডুবিয়ে রেখে চলে আসার পর থেকে রাতে আর ঘুম হয় না শিহাবের। মাথার ভেতর সারাক্ষণ উর্মির নারী শরীর ঘুরপাক খায়। শিহাব জিহবা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিয়ে ধীরে ধীরে উর্মির কাছে এগিয়ে গেল। উর্মির ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুমু এঁকে দিল। উর্মি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। শিহাব 2 পা পিছিয়ে গেল। অস্থির হয়ে বলল, আমার তোমাকে আজ রাতের জন্যই চাই। আমি নিজের ফ্ল্যাটে এসব কাজ করি না, তুমি কোন সাহসে এসেছো? শিহাব হেসে দিল, বলল, তুমি তাহলে আমার ফোন রিসিভ করনি কেন? আমার আজ ভালো লাগছে না, তুমি যাও তো। চলে যাও বললেই তো হবে না জান পাখি, এখন আমি তোমার সাথে শোবো। এতই যখন শুতে ইচ্ছে করছে তোমার বউয়ের কাছে চলে যাও, আমি পারবো না। শিহাব দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসল। উর্মিকেও টেনে নিয়ে কাছে বসালো, বলল, আমার বউয়ের এসবের প্রতি আকর্ষণ নেই। প্রথম প্রথম মনে হতো নতুন দেখে এরকম করে, কাছে আসতে দিতে চায় না। মায়ের জোড়াজুড়িতে বাচ্চা নিলাম, ভাবলাম ওর আমার প্রতি উদাসীনতা ঠিক হয়ে যাবে, তাও ঠিক হলো না। একদিন ওর মামাতো বোনের সাথে ওকে লিপ কিস করতে দেখলাম। সারাক্ষণ মেয়েটার সাথে ফোনে কথা বলতো, খুব একটা পাত্তা দিনি। হোয়াট? তোমার বউ লেসবিয়ান? শিহাব মাথা নিচু করে ফেলল। উর্মি তাচ্ছিল্য করে একটুখানি হাসল, বলল, তোমার মা তোমাদের বাচ্চা নিতে জোর করেছিল? হ্যাঁ। তাহলে আমার বাচ্চাটা কেন নষ্ট করালো উনি? তখন তুমি ছোট ছিলে তাই। উর্মির হাসি চওড়া হলো, বলল, ছোট ছিলাম না, বলো নিজেদের স্বার্থ সিদ্ধি করতে আমার বাচ্চা জোর করে নষ্ট করালে তোমরা। উর্মি, কিছু ভুল বললাম কি? এসব কথা শোনার জন্য আমি আজ আসিনি, তবে চলে যাও। যদি বলি যাব না? উর্মি বিরক্ত হয়ে বেডরুমে চলে গেল। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। নয়নের নির্মম মৃত্যুর দৃশ্য আজও চোখে চোখে ভাসে। আজকের দিনে তার ভাইটা গলা কাটা মুরগির মতো ছটফটিয়ে মারা গেছে। সেই রাতে বাসা ভর্তি কত মানুষ ছিল, পুলিশ, সাংবাদিক, সাধারণ জনগণ পুরো বাসাটা চষে ফেলেছিল। নয়নটা মারা যাওয়ার সাথে সাথে কবর হলো না। পুলিশ লাশ নিয়ে গেল, তারপর কাটাছেঁড়া করে লাশ মর্গে রেখে দিল। টাকা না পেলে নাকি লাশ দেবে না। একসাথে এতগুলো টাকা কোথায় পাবে উর্মি? আত্মীয় স্বজন এগিয়ে এলেও টাকা ধার চাওয়ার কথা শুনে একে একে সবাই কেটে পড়ল। বাবা মারা যাওয়ার 1 মাসের মাথায় অত্যাধুনিক ফ্ল্যাট বাসা ছেড়ে 2 রুমের সাদামাটা বাসায় উঠল। তারপর একে একে দামি আসবাবপত্র বিক্রি করে ঘর ভাড়া, খাওয়া খরচ জোটাতে হলো। উর্মির 2 ভাইকে ইংলিশ মিডিয়াম স্কুল, কলেজ থেকে ছাড়িয়ে এনে পাবলিকে ভর্তি করে দেওয়া হলো। সেখান থেকেই মূলত রাজনীতির ভূতটা মাথায় চেপেছিল নয়নের। কষ্ট করে টাকা রোজগার করা এদের ধাতে নেই। যে 3টে গাড়ি ভাড়া দেওয়া ছিল, একটা থেকে মাসে মাসে টাকা আসলেও 2টো গাড়ি নিয়ে ড্রাইভার উধাও হয়ে গেছে। এদিকে একটু একটু করে তোলা টাকা শেষ হতে থাকলো। তারপর একে একে গহনাগুলো বিক্রি করা শুরু করলো উর্মি। যেহেতু উর্মির বাবা শৌখিন মানুষ ছিলেন, সে একটা পয়সাও ব্যাংকে রেখে যাননি। পারিবারিক ব্যবসা থেকে যা রোজগার হতো খেয়ে পড়েই শোধ। এখন অবশ্য পুরো ব্যবসা উর্মির বড় চাচা ছোট চাচার দখলে।
প্রথম মাসে মাসে 1,000-5 টাকা রেবেকার হাতে তুলে দিলেও আস্তে আস্তে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। 4টে পেট, বাসা ভাড়া, পড়াশোনা খরচ, পোশাকপাতি সব মিলিয়ে তোলা টাকা, এটা সেটা বিক্রি করা টাকাও কেমন দেখতে দেখতে শেষ হয়ে গেল। নয়নটাও লাগাম ছাড়া পেয়ে বেপরাও হয়ে গেল। রাত 12টা-1টার নিচে ছেলেটা বাসায় ফিরত না। অতটুকু ছেলের হাতে সিগারেট উঠল। বখাটে বন্ধুদের সাথে মিশে প্রায় রাতে মদ খেয়ে মাতলামি করতে করতে বাসায় ফিরত। প্রায়ই মা ছেলের এই নিয়ে ঝগড়া অশান্তি হতো। সেই রাতেই তাড়াতাড়ি বাড়ি ফিরে ঘুমিয়ে গেল নয়ন। কিছু লোক মধ্যরাতে এসে নয়নকে বাসার নিচে ডেকে নিয়ে গেল। যাওয়ার আগে বাইরে থেকে মেইন দরজায় তালা মেরে দিল। উর্মিরা নিচতলায় ভাড়া থাকত। হুড়োহুড়ি শব্দ পেয়ে উর্মির কাঁচা ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে উকি মেরে দেখল কে বা কারা যেন নয়নকে রাস্তায় ফেলে দিয়ে ইচ্ছে মতো কোপাচ্ছে। ল্যাম্পপোস্টে মৃদু আলোতে নয়নের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। নয়নের আকাশ বাতাস ভারী করা হৃদয় নিংড়ানো চিৎকার শুনে উর্মির বুকের রক্ত ছলকে উঠল। ভয়ে এক চিৎকার দিতেই রেবেকা দৌড়ে এলো। কাঁদতে কাঁদতে মেইন দরজা খোলার কত চেষ্টা করলো। আফসোস, কেউ দরজা খুলতে পারল না। বাড়িওয়ালা আঙ্কেল খবর পেয়ে তালা ভাঙতে ভাঙতে অনেক দেরি হয়ে গেছে। রেবেকা ছেলের গলা কাটা রক্তমাখা শরীর দেখে ভয়ে আতঙ্কে মাথা ঘুরে পড়ে গেল। এত নৃশংসভাবে নয়নকে খুন করা হয়েছে। একবারের বেশি ভয়ে তাকানো যায় না, শরীর হিম হয়ে যায়। নয়নের মৃত্যুর পর আরও বেশি একা হয়ে গেল উর্মিরা। কোর্টে কেস উঠল। খুনের সাথে জড়িত দুজনকে ধরা হলো। তারা কিছুতেই মুখ খোলেনি। এদিকে টাকা শেষ, সবগুলো গহনা বিক্রি করাও হয়ে গেছে। একজন মধ্যবিত্ত পরিবার হঠাৎ বড়লোক হলে খুব সহজেই মানিয়ে নিতে পারে, কিন্তু একজন উচ্চ মধ্যবিত্ত পরিবার হঠাৎ গরিব হয়ে গেলে কিছুতেই মেনে নিতে পারে না। উর্মিরাও পারল না। নাম লেখালো পতিতাবৃত্তিতে। উর্মি, দরজাটা খোলো প্লিজ। শিহাব জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। উর্মি চুপচাপ শুয়ে আছে। শিহাবকে কেন্দ্র করে কোনো অনুভূতি কাজ করছে না। মস্তিষ্ক বিবশ হয়ে আছে। শিহাবের সাথে উর্মির বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। উর্মির বাবা চাচারা অর্থের দিক থেকে এগিয়ে থাকলেও শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে। মেয়েদের 20 পেরোলেই বিয়ে দিয়ে দেয়। বাবা বেঁচে থাকতে এইচএসসি পাশ করার পর বেশ ঘটা করে শিহাবের সাথে উর্মির বিয়ে হয়ে গেল। উর্মির শ্বশুর এবং জামাই পেশায় উকিল। এদের বাইরে থেকে যতটা চাকচিক্য দেখা যায়, ভেতরে ততটাই অসাধু লোভী। শাশুড়িও ছিল দজ্জাল। সারাক্ষণ উর্মির এ কাজ সে কাজে খুঁত ধরত। রান্নার সময় কতটুকু তেল নুন দিতে হবে দেখিয়ে দিত। একটু এদিক সেদিক হলে এত জোরে ধমক দিত। বলতো, মা কিছু শেখায়নি, শুধু গায়ে হাত পায়ে বড় করলেই হবে। এমনিতেই তুমি সংসারে আসার পর থেকে শিহাবের আয় রোজগার কমে গেছে, খরচ হু হু করে বেড়ে গেছে। আমার ছেলেকে এটা সেটা আনার জন্য এত চাপ না দিয়ে তোমার বাবাকেও বলো। ভদ্রলোক মেয়ে বিয়ে দিয়েই যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন। বাবার আদর, ভাইয়ের সাথে খুনসুটি, মায়ের আঁচলের তলায় বড় হওয়া উর্মির শাশুড়ির ধমক খেয়ে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠত। মা বাবাকে তুলে কথা বললে প্রচুর খারাপ লাগতো। নতুন নতুন শাশুড়ি মাকে কিছুই বলতো না উর্মি। তবে নিজের মা বাবার সম্পর্কে খারাপ কথা শুনতে শুনতে একটা সময় উর্মিরও মুখ ছুটে গেল। শাশুড়ি দুটো বললে উর্মিও একটা বলে দিত। এই নিয়ে বাড়িতে তুমুল ঝগড়া চলতো। উর্মির মা বাবাকেও খবর দেওয়া হতো। তারা নাকি মেয়েকে শিক্ষা দিতে পারেনি। মেয়ে আস্ত বেয়াদব, গুরুজন মানে না, মুখে মুখে তর্ক করে। উর্মির বাবার মাথা নিচু হয়ে যেত। অপমানে মুখ থমথমে হয়ে যেত। বাবার ক্লান্তি মাখা মুখ পানে চেয়ে উর্মির বুকের ভেতর কেঁপে উঠত। মনে মনে নিজেই নিজেকে শপথ করত আর কোনোদিনও উর্মির শাশুড়ির হুল ফোটানো কথার উত্তর দেবে না। সে যা খুশি বলুক উর্মি সহ্য করে নেবে। তবুও ওনারা বাড়ি বয়ে এনে মা বাবাকে অপমান না করুক। একজন সন্তান হয়ে চোখের সামনে নিজের জন্য মা বাবাকে অপমানিত হতে দেখলে ভালো লাগে না। নিজেকে ব্যর্থ সন্তান মনে হয়। আসলে তারা ক্ষোভ থেকে এমন করত। উর্মির বাবার নাম ডাক শুনে ছেলে বিয়ে দিয়েছে। যখন জেনেছে উর্মিদের সেরকম কিছুই নেই, না আছে সহায় সম্পত্তি আর না আছে ব্যাংক ব্যালেন্স। যা রোজগার করে খেয়ে পড়ে শোধ। যতই এখন উর্মিকে দুহাত ভরে দিক, হঠাৎ উর্মির বাবা মরে গেলে আর কিছুই দেবে না। কোনো সম্পত্তির ভাগও পাবে না উর্মি। বিয়ের পর শিহাব জেদ করে উর্মির পড়াশোনা বন্ধ করে দিল। মায়ের কথায় প্রবাহিত হয়ে মানসিকভাবে যত রকমভাবে টর্চার করা যায় সব ধরনের টর্চার শিহাব করেছে।
যেহেতু শরীরে কোনো মারের দাগ থাকতো না, উর্মি নিজের দুঃখের কথা যাকেই শোনাতো সে হেসেই উড়িয়ে দিত। বলতো, সব সংসারে টুকিটাকি অশান্তি হয়, তবুও ভালো তোর বর তোর গায়ে হাত তোলে না। কোথাও ঘুরতে গেলে কি সুন্দর তোকে হাত ধরে নিয়ে যায়, কত দামি শাড়ি গহনা কিনে দেয়, তোকে এক মুহূর্ত না দেখলেও কেমন পাগল হয়ে যায়। কি করে তাদের বোঝাবে উর্মি? এসব ছিল শিহাবের লোক দেখানো মিথ্যে অভিনয়। বিয়ের বছর 2 পর উর্মি প্রেগনেন্ট হলো। এত খুশির সংবাদ শুনে শিহাব কিংবা শিহাবের মা একটুও খুশি হতে পারল না। শিহাব বলল, আমার এখন বাচ্চা চাই না উর্মি, আমি বিদেশে যাব, তোমার বাবাকে ব্যবস্থা করে দিতে বলো। বাবার কাছে এত টাকা নেই, যেভাবে পারো আমাকে টাকাটা জোগাড় করে দাও। আর কেউ জানার আগে মায়ের সাথে ক্লিনিকে গিয়ে বাচ্চা অ্যাবর্ট করে আসবে। অসম্ভব, আমি পারবো না। শিহাব আচমকা উর্মির গাল দুটো চেপে ধরল, বলল, তোমাকে পারতেই হবে, মাইন্ড ইট। অনেক জোরাজুরি করেও উর্মিকে হাসপাতালে নেওয়া গেল না। যেহেতু 2 মাস রানিং ছিল, উর্মির শাশুড়ি একটা ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলল। উর্মিকে একগাদা মিথ্যে কথা বলে বাচ্চা নষ্ট হওয়ার 2টো ট্যাবলেট খাইয়ে দিল। ঔষধ 2টো খাওয়ার 10 মিনিট পর উর্মির পেটের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেল। অসহ্য পেট ব্যথায় উর্মি পাগলের মতো কাঁদল। কেউ ধরতে এলো না। একটু পরেই জনিপথ দিয়ে গাঢ় লাল রক্তের দলা বের হলো। উর্মি রক্তের দলাটা হাতে নিয়ে মুখে মেখে হাউ হাউ করে কাঁদল। একটা প্রাণ পৃথিবীর আলো দেখার আগেই বাবা আর দাদির চক্রান্তে কি করুণভাবে চিরতরে বিদায় নিল। খুব কি ক্ষতি হতো বাচ্চাটাকে জন্ম দিলে? বাচ্চার শোকে খাওয়া নেই, নাওয়া নেই, কেমন পাগলের মতো হয়ে গেল উর্মি। একদিন শাশুড়ি যেই না উর্মিকে 2টো কটু কথা শোনাতে এলো, হাতে ঝাড়ু ছিল, উর্মি বিবেক বুদ্ধি জ্ঞান শক্তি হারিয়ে হাতের ঝাড়ু দিয়ে ইচ্ছে মতো শাশুড়িকে পিটালো। আবারও বাড়িতে বিরাট বিচার সালিশ বসল। শিহাব কিছুতেই এই উড়নচণ্ডী দজ্জাল বউ নিয়ে সংসার করবে না। উর্মির বাবা মেয়ের সংসার টিকানোর জন্য অনেক চেষ্টা করেও কোনো লাভ হলো না। একটা খাতায় দুজনের সিগনেচারের মাধ্যমে সব সম্পর্ক চুকে বুকে গেল। উর্মির বাবা চাচাদের এলাকায় প্রচুর দাপট ছিল, তবে তারা খুব মান সম্মানের ভয় করে চলত। উর্মিদের পুরো ফ্যামিলির ভেতর উর্মি প্রথম ডিভোর্সি মেয়ে। যদিও বাবার টাকার দাপটে লোকজন উর্মিকে হেয় তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলার সুযোগ বা সাহস পায়নি। উর্মি দীর্ঘদিন মানসিক ট্রমায় ছিল। সুস্থ হয়ে উর্মি আবার আগের মতো চলাফেরা শুরু করলো। ভার্সিটিতে ভর্তি হয়ে গেল। সারাদিন ভার্সিটি ক্যাম্পাস বন্ধু বান্ধবী নিয়ে ব্যস্ত থাকতো মেয়েটা। উর্মির বাবাও আর মেয়েকে বিয়ের জন্য জোর করতো না। খুব শিক্ষে হয়েছে। শিহাব এত ডাকাডাকি করেও সাড়া পেল না। রেগে বলল, তুমি যদি দরজা না খোলো আমি কিন্তু পুরো এলাকা রটিয়ে দেব, তুমি পতিতাবৃত্তি করো। অতীতের স্মৃতিচারণ থেকে বেরিয়ে এলো উর্মি। দরজা খুলে শিহাবের মুখোমুখি দাঁড়ালো। দৃঢ় কণ্ঠে বলল, একটু আগে কি বললে? শিহাব দাঁত কপাটি বের করে বিকট শব্দে হেসে দিল। উর্মির মুখে ফু দিয়ে বলল, যাক তাহলে, অবশেষে পাখি খাঁচা থেকে বের হলো। উর্মিও মুখ টিপে হাসল, বলল, ওয়েট। তারপর ফোন বের করে 3.5 মিনিটের একটা টান টান উত্তেজনামূলক ভিডিও দেখালো শিহাবকে। ভিডিওটা দেখে শিহাবের মুখখানা ভয়ে আতঙ্কে পাঙ্গু বর্ণ হয়ে গেল। শীতের ভেতরে দরদর করে ঘেমে নে একাকার অবস্থা। এলোমেলো কণ্ঠে বলল, উর্মি প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। যদি বলি করব না, এর ফল কিন্তু খুব খারাপ হবে উর্মি। উর্মি দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কি যেন ভাবল, মুখে চুচু শব্দ তুলে বলল, আমার এলাকায় সবাইকে বলে দেবে আমি খারাপ নারী, টাকার বিনিময়ে পরপুরুষের বিছানায় শুয়ে পড়ি, তাই তো? ওকে যাও, বলে দাও, গোটে গোটে সবাইকে বলে দাও। আমিও গোটা দুনিয়াকে জানাবো লোকের ভাষায় তোমার মতো নিপাট ভদ্র ছেলে বাড়িতে বউ ফেলে বন্ধুর ফ্ল্যাটে নষ্ট মেয়ে মানুষ ভাড়া করে অকাম করছে। ভিডিওটা ভালো করে দেখো, আমার মুখ কিন্তু একটুও দেখা যাচ্ছে না, তবে তোমার এই উত্তেজনামূলক মুখটা দেখে তোমার বাবা মা বউয়ের মুখটা কেমন হবে তাই দেখার বিষয়। কথাগুলো বলে ঠোঁট টিপে হাসল উর্মি। শিহাবের ফর্সা মুখ রাগে লাল হয়ে গেল। উর্মির হাত থেকে ফোনটা বার কয়েক কেড়ে নিতে চাইল, পারল না। হতাশ হয়ে বলল, আমি তোমার সব কথা শুনবো, প্রমিস। বিনিময় ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ। কি জানো তো শিহাব, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি জানি তুমি কখনো ঠিক হবে না। আজ যদি আমি ভিডিওটা ডিলিট করে দিই, কাল তুমি আবার আমাকে ব্ল্যাকমেল করে তোমার কার্য সিদ্ধি করবে। কি দরকার এত রিস্ক নেওয়ার?
তুমি যতদিন আমার আসল চরিত্র গোপন রাখবে আমি ঠিক ততদিন তোমার ভিডিও ক্লিপটা সুরক্ষিত রাখব। তুমি যেই না মুখ খুলবে আমিও তোমার ভিডিও ক্লিপ পাবলিশ করে দেব। এবার দয়া করে আসতে পারো। শিহাব চলে যেতেই উর্মি ফোনটা কানে তুলল। রেবেকা বলল, তোর মামা ফোন দিয়েছিল, আমাদের যেতে বলল। তোর কি সময় হবে উর্মি? অবশ্যই মা। শীতের সিজনে নানির বাড়ি গিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা আর খেজুরের রস খাবো না, তা কখনো হয়? মায়ের ফোন রেখে আলমারি খুলে শালীন ড্রেসগুলো বের করে একটা ব্যাগে ভরে নিল উর্মি। নিজের প্রয়োজনীয় প্রসাধনী, ব্রাশ, সবসময় পায়ে দেওয়ার জুতাও নিল সাথে। ছোটবেলায় মামাবাড়ি যাওয়ার কথা শুনলে অতিরিক্ত খুশিতে 7 দিন আগে থেকেই খাওয়া ঘুম কমে যেত। মনে মনে সারাক্ষণ দিন গুনত। যাওয়ার সময় একটুও খিদে লাগতো না। সকাল থেকে সেজেগুজে বসে থাকতো, আর একটু পরপর মাকে তাড়া দিত উর্মি। এখন অবশ্য বয়সের সাথে সাথে সেই উচ্ছ্বাস, আনন্দ কেমন মলিন হয়ে গেছে। উর্মি একটা বাসন্তী কালারের উপর কালো সুতো দিয়ে খুব সুন্দর নকশা আঁকা জামার সাথে ম্যাচিং করে চুড়িদার সালোয়ার পরল। স্ট্রেট করা চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধল। টানা টানা দু চোখে মোটা করে কাজল টেনে ঠোঁটে হালকা কালারের লিপস্টিক নিল। ওড়নাটা গলায় এক প্যাচ দিয়ে পরল। তারপর হাতে ব্যাগ নিয়ে মেইন দরজায় তালা দিয়ে স্টেশনের উদ্দেশ্যে ছুটল। মা বোধহয় অয়নকে নিয়ে এতক্ষণে বাস কাউন্টারে পৌঁছে গেছে। উর্মি 3টে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়ল। সাভার থেকে মা ভাইকে বাসে তুলে নিল। রেবেকা এতদিন পর মেয়েকে দেখে খুশিতে চোখে জল চলে এলো। সিটে বসেই এক হাতে উর্মির কাঁধ জড়িয়ে ধরল। বলল, কেমন আছিস মা? উর্মি হেসে দিল, মন ভালো করা হাসি। বলল, তোমাদের দেখে খুব ভালো লাগছে। অয়ন বলল, দিদি, মা তোমার জন্য কত কিছু বানিয়ে এনেছে। উর্মি অয়নের মাথার চুল এলোমেলো করে দিল। বলল, পরীক্ষা কেমন হলো তোর? A+ আসবে তো? অয়ন এবার JSC পরীক্ষা দিয়েছে। লাজুক হেসে বলল, দেখা যাক। রেবেকা বলল, তোর অফিস থেকে কতদিন ছুটি পাইলি এবার? উর্মি শুকনো ঢোক গিলল। মা এবং উর্মিদের ফ্যামিলির সবাই জানে উর্মি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করে, বেতনও বেশ ভালো। উর্মি যে আকস্মিক একটা অন্ধকার জগতে ঢুকে পড়েছে তা কেউ জানে না। প্রয়োজনে উর্মি মরে যাবে, তবুও মাকে সত্যিটা বলতে পারবে না। উর্মি কি যেচে পড়ে এই পেশায় ঢুকেছে? না তো, পরিস্থিতি উর্মিকে বাধ্য করেছে। একটা সময় সত্যি উর্মি পার্ট টাইম জব করত। বেতন বেশ কম ছিল, দুটো সংসার চালাতে হিমশিম খেয়ে যেত। তবে মনের বা চরিত্রের দিক দিয়ে পুরোটাই সৎ ছিল। উর্মি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করত। সেই কোম্পানির মালিকের ছেলে একদিন উর্মিকে ছলে বলে কুপ্রস্তাব দিল। উর্মি রাজি হলো না। তারপর কাজের বাহানা দেখিয়ে খুব কৌশলে উর্মিকে তুলে নিয়ে গেল নিজের বিলাসবহুল ফ্ল্যাটে। সারা রাত মজা মস্তি করে পরের দিন 50,000 টাকার দুটো বান্ডিল উর্মির হাতে দিয়ে গাড়ি করে নামিয়ে দিয়ে গেল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমাকে আমার খুব ভালো লেগেছে উর্মি। তুমি চাইলে আমরা আবারও রুম ডেট করব। বিনিময়ে তুমি অনেক টাকা পাবে। আর না চাইলে আজকের মতো জোর করে তুলে এনে করব। তবে তখন কিন্তু 1 টাকাও পাবে না। আমার কার্ডটা রাখো, কার্ডের পেছনে আমার ফোন নাম্বার আছে, রাতে জানিও। উর্মি অনেক ভেবে দেখলেও যেহেতু মালিকের বেপরোয়া বখাটে ছেলের চোখে পড়ে গেছে, শত বাধা দিলেও আর কাজ হবে না। এমনিও ইজ্জত যাবে, অমনিও যাবে। তার চেয়ে বরং টাকার বিনিময়ে রাত কাটানো বেটার হবে। এতে করে সংসারে এত অভাব অনটন থাকবে না। ভাইটা ভালো স্কুলে পড়তে পারবে, মা ভালো খাবার খেতে পারবে, টিন শেডের রুম ছেড়ে ফ্ল্যাট বাসায় থাকতে পারবে। বিলাসিতা না হোক, সচ্ছলভাবে তো উর্মিরা চলতে পারবে। রকির প্রস্তাবে উর্মি রাজি হয়ে গেল, তবে এক শর্তে। উর্মি যে চাকরি বাদ দিয়ে অন্ধকার রাতে টাকার বিনিময়ে রকির মনোরঞ্জন করে, এই কথা দিনের আলোর দেখতে নিপাট ভদ্রগোছের কোনো মানুষকে জানানো যাবে না। রকি উর্মির কথা মেনে নিল। প্রথম রকি একা উর্মির সাথে রাত কাটালেও ধীরে ধীরে রকির বন্ধু বান্ধবও আসতে শুরু করলো। প্রথম একসাথে 2-3 জনকে সঙ্গ দিতে উর্মির খুব কষ্ট হতো। উর্মির কষ্ট দেখে রকি জোর করে উর্মিকে মদ খাওয়াতো, বিভিন্ন নেশাদ্রব্য খাওয়াতো। আস্তে আস্তে নেশা করে উর্মির অভ্যেসে পরিণত হয়ে গেল। নেশা করলে শরীর মন চাঙ্গা থাকে, কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। এদিকে হাতেও প্রচুর টাকা জমতে থাকলো। মাকে বেতন বাড়ার অজুহাতে মাসে মাসে বেশি করে টাকা দিতে লাগলো উর্মি। নয়নের মৃত্যুর কেসটাও আবার নতুন করে চালু হলো। অয়নকে ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হলো।
বাবার বিজনেস দেখাশোনা করতে রকি পার্মানেন্ট বিদেশ চলে গেল, কিন্তু উর্মিকে ততদিনে টাকার নেশায় পেয়েছিল। পেশাটা ছাড়তে পারল না। বড়লোক পার্টি ধরে নিত্য নতুন কাস্টমার জোগাড় করতে লাগলো। ফেক আইডি খুলে ফেবুতেও পোস্ট দিল। হু হু করে ফলোয়ার বাড়ল। এখন কাস্টমারের অভাব নেই। কোথায় হারিয়ে গেলি উর্মি? রেবেকা অবাক হয়ে বলল। উর্মি মলিন হাসল, সিটে মাথা এলিয়ে দিয়ে বলল, কিছু না মা, আমি একটু ঘুমাবো, রাতে ভালো ঘুম হয়নি। রেবেকা আলতো হাতে উর্মির চুলে বিলি কেটে দিল। উর্মি মায়ের আঁচল টেনে চোখ মুখ ঢেকে নিল। আহ, মায়ের আঁচলের তলায় এত শান্তি কেন? ঘুমিয়ে ঘুমিয়ে পুরোটা পথ পাড়ি দিল উর্মি। বাস থেকে নেমে সিএনজিতে চড়ে বসল। আঁকা বাঁকা পিচ ঢালা গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে গাড়িটা ধুলো বালি উড়িয়ে সাই করে ছুটছে। উর্মি হাঁ করে বিশুদ্ধ অক্সিজেন নিঃশ্বাসের সাথে টেনে নিল। বাতাসের তীব্রতায় বাঁধা চুলের ফাঁক ফোকর দিয়ে কিছু চুল বেরিয়ে আসছে, সেগুলো মনের সুখে উঠছে। গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে উর্মিরা মামার বাড়ির উঠানে পা রাখল। ছোট ছোট মামাতো ভাইয়েরা উর্মিদের দেখে দৌড়ে এলো, বলল, ফুপু, আপা, অয়ন ভাই, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, তোরা কেমন আছিস? রেবেকা ভাতিজাদের মাথায় হাত রেখে বলল, আমরা ভালো আছি ফুপু। উর্মির নানি আর মামি ঢেকিতে চাল করছে। মামাবাড়ির পালা মোরগ জবাই দিয়ে ছোট ছোট করে মাংস পিচ করছে। উর্মিদের দেখে সবার মুখে হাসি লেগে আছে। মামি চালকুটা বাদ দিয়ে উর্মিদের লেবুর শরবত করে দিল। উর্মি নানিকে জড়িয়ে ধরে মুখে চালের গুঁড়ো মেখে দিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে গো নানি। তুই আর ভালো হলি না বুবু। নানি পান খাওয়া ফোকলা দাঁতে হেসে দিল। উর্মি উদাস হয়ে বলল, আমার ভালো হওয়ার দিন শেষ। রেবেকা আম্মাকে সালাম দিয়ে বলল, শুধু শুধু এত ঝামেলা করছেন কেন আম্মা? মেয়ে বলে কি, কত করে বলার পরও এবার শীতের শুরুতে তো আসলি না। তোদের রেখে কেমন করে পিঠা খাই বলতো? মামা মাংস কেটে হাত মুখ ধুয়ে এলো। উর্মিকে বলল, তোমার শরীর ভালো আছে তো আম্মু? হ্যাঁ মামা। কাজ একটু কম করো, এই বয়সে এত প্রেশার নিও না, কাজ করার জন্য সারা জীবন পড়ে আছে। মামি ধমকে উঠল, বলল, তুমি চুপ করো, নিজে ভব ঘুরে ঠিকমতো কাজকর্ম করো না। একদিন কাজে গেলে 10 দিন বসে খাও, আবার সবাইকে কাজ করতে বারণ করো। উর্মি চলো তো, টেবিলে ভাত দিয়েছি। পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে উর্মিরা খেতে বসেছে। মামি অনেক কিছু রান্না করেছে। আমন চালের লাল ভাত, গাছের কচি লাউ দিয়ে চিংড়ি মাছ, 5 পদের ভর্তা, 5 মিশালি মাছের সাথে সিম, বেগুন, কপি, মূলো দিয়ে ঝোল, সাথে জলপাইয়ের টক। উর্মি অনেকদিন পর কবজি ডুবিয়ে বেশ অনেকগুলো ভাত খেলো। বিকালে মামাতো ভাইয়েরা গাছ থেকে টাটকা পেয়ারা পেড়ে দিল। রাতে চিতই পিঠা আর মুরগির মাংস কষা রেঁধেছে মামি। রাতে ভরপেট খেয়ে অনেক দিনের জমে থাকা গল্পগুজব করে ঘুমাতে গেল উর্মিরা। দীর্ঘদিনের অভ্যেস অনুযায়ী মোরগ ডাকা ভরে ঘুম ভেঙে গেল উর্মির। গায়ে সোয়েটার চাপিয়ে তার উপর চাদর পরে মাথা কান ঢেকে হাঁটতে বের হলো উর্মি। পিচ ঢালা রাস্তা, মাঠ ঘাট সাদা কুয়াশায় ঢাকা। উর্মি রাস্তা পেরিয়ে নালায় নামলো। এই নালাগুলো বর্ষাকালে জলে টইটুম্বুর হয়ে ভরা থাকলেও শীতকালে শুকিয়ে শক্ত মাটি হয়ে যায়। শুকনো নালার মাঝখান দিয়ে বিশাল সর্ষে ক্ষেতের আউলে উঠল। পুরো মাঠ জুড়ে হলদে রঙের অজস্র সর্ষে ফুল। আবার পাশের জমিতে পেঁয়াজ, রসুন, ধনেপাতাও বুনেছে। গ্রামীণ পরিবেশের উপর ছোটবেলা থেকেই উর্মির প্রচুর দুর্বলতা। তবে মামার বাড়ি এক এক মৌসুমে এক এক রকম সৌন্দর্য বিরাজ করে। শীতকালটা উর্মির কেন জানি একটু বেশি ভালো লাগে। শহরের তুলনায় গ্রামের দিকে শীতটা একটু বেশি পড়ে। আজ প্রচুর শীত পড়েছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, মাথার উপর ফোঁটা ফোঁটা শিশির পড়ছে। উর্মি বাড়িতে গিয়ে দেখল মামি ঘুম ঘুম চোখে খোপ থেকে হাঁস মুরগি ছেড়ে দিচ্ছে। মামা 1 হাঁড়ি খেজুরের রস নিয়ে এলো। উর্মি একাই 2 গ্লাস রস খেলো। এত ঠান্ডার সুস্বাদু খেতে রস পেটের ভেতরেও কেমন হিম হয়ে যায়। মামি মাটির চুলা ধরিয়ে চা বসালো, তারপর ভাপা পিঠার হাঁড়ি বসিয়ে দিল। চাল, নারকেল, গুড় দিয়ে সুন্দর শেপের ভাপা পিঠা বানিয়ে ফেলল। সবাই হাত মুখ ধুয়ে এসে চুলার চারপাশে গোল হয়ে বসে চা পিঠা খেলো। হাসি মজা আনন্দে 4টে দিন কাটিয়ে ওরা আবারও ইট পাথরের মেকি শহরে রওনা হলো। যাওয়ার সময় উর্মি সবাইকে নতুন কাপড় উপহার দিল। মামাতো ভাইদের হাতে 500 টাকা দিল। নানির হাতে জোর করে 1000 টাকার 2টো নোট গুজে দিয়ে বলল, তুমি পান কিনে খেও নানি, আর মামার সাথে বেড়াতে যেও। এখন আর আমি গাড়িতে উঠতে পারি না বুবু, মাথা ঘোরে,
তুমি এসো কেমন, তোমার বুড়ো নানিকে সময় পেলে দেখে যেও। আসবো নানি। মামিও সাথে টোপলা বেঁধে অনেক কিছু দিয়ে দিল। দেশি হাঁস মুরগির ডিম, পুকুরের পাঁচমেশালি মাছ, ক্ষেতের পেঁয়াজ, শাক, গাছের লাউ, খেজুরের গুড়, গরুর দুধ। ভাইয়ের অভাবের সংসার। রেবেকা নিতে চাইল না। উর্মির মামি জোর করে দিয়ে দিল। রেবেকা আড়ালে ডেকে ভাইয়ের হাতে 1,000-5 টাকা দিল। বলল, সংসারে খরচ বাড়ছে, সে খেয়াল আছে? ভবঘুরের মতো না ঘুরে কিছু কর, এভাবে জীবন চলে না। করব বুবু, শীত শেষ হোক। রেবেকা দীর্ঘশ্বাস ফেলল। তার এই আরামপ্রিয় ভাইটার কাজের প্রতি একটুও মন নেই, শুধু খাবে আর ঘুরে বেড়াবে। উর্মির মায়ের বাসায় 2 দিন থেকে এলো। অনেকদিন পর নিজের একাকী বন্ধ ফ্ল্যাটে ঢুকে কেমন বন্ধ হয়ে আসছে দম। দীর্ঘতম দিনটা বড় বিষণ্ণতায় কাটল। একটা মেয়ে অনেকক্ষণ ধরে উর্মির ফ্ল্যাটে এসে বসে আছে। মেয়েটার চেহারা মায়াকাড়া, দেখলেই মন ভালো হয়ে যায়। উর্মি মেয়েটির পাশে সোফায় বসে বলল, তুমি কে? আমার কাছে কি দরকারে এসেছো? মেয়েটি বলল, আমার নাম নয়নতারা। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। সবাই তাই বলে। নয়নতারা, তুমি আমার কাছে কেন এসেছো? আপনাকে আমার অনেক দেখার ইচ্ছা ছিল। অনেক খুঁজে টুজে অবশেষে আপনার ঠিকানা জোগাড় করে এসেছি। আমি একটু আপনাকে মন ভরে দেখেই চলে যাব। উর্মি হেসে দিল। এমন পাগল মেয়েও আছে নাকি? তুমি কি আমাকে কোনোভাবে চেনো নয়নতারা? জি। কিভাবে? তোমার পরিচয় বললে না তো নয়নতারা। নয়নতারা একটুখানি মলিন হাসল। বলবো, তার আগে আপনাকে একটা গল্প শোনাই। শুনবেন আমার গল্পটা? উর্মি ঘড়ি দেখল, আজ রাতে শিডিউল আছে, হাতে খুব বেশি সময় নেই। এখন স্নান সেরে রান্না চাপাতে হবে। খিদে পেট চুচু করছে। তবে নয়নতারা মেয়েটাকে দেখে প্রচুর কৌতূহল কাজ করছে। মেয়েটা দেখতে পুতুলের মতো, সামনে বসে থাকলেও দেখতে ভালো লাগে। শুনবো, তবে আমার সাথে আমার রান্নাঘরে চলো। আমি রান্না করব, তুমি পাশে বসে গল্পটা বলবে, কেমন? নয়নতারা সম্মতিসূচক মাথা ঝাঁকায়। উর্মি খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে নিল। আগে থেকে কেটে বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হাতের 2 কড় মেপে জল দিয়ে ঢাকা দিয়ে দিল। চুলার আঁচ কমিয়ে ভেজা হাত মুছতে মুছতে বলল, এখন তোমার গল্পটা বলতে পারো? নয়নতারা দীর্ঘশ্বাস ফেলল। বলতে শুরু করলো, আমার বাবা মা দুজনই চাকুরিজীবী। তারা সপ্তাহে 6 দিন রাত 10টার আগে বাসায় ফিরত না। ছোটবেলা থেকেই বাবা মায়ের অতিরিক্ত আদর শাসন ছাড়া বড় হয়েছি। যেহেতু আমার আর কোনো ভাই বোন নেই, মা মেঝো খালার কলেজ পড়ুয়া মেয়েকে আমাকে দেখে রাখার জন্য আমাদের বাসায় এনে রাখলো। আপু ছিল প্রচণ্ড ছটফটে আর খুব দুরন্ত। আপুর কলেজের এক ভাইয়ার সাথে প্রেম হয়ে গেল। আমি তখন ক্লাস 5। যেহেতু আপু রাতে আমার সাথে ঘুমাতো, আমি প্রতিদিন রাতে অনুভব করতাম আপু গভীর রাতে ভাইয়ার সাথে ফোনে কথা বলছে, আর অতিরিক্ত উত্তেজনায় আমার শরীরের স্পর্শকাতর অংশে খুব বাজেভাবে স্পর্শ করছে। প্রথম আমার খুব ভয় লাগলেও ধীরে ধীরে আপুর স্পর্শগুলো ভালো লাগতে শুরু করলো। মেয়েদের প্রতি আকর্ষণ বাড়তে লাগলো। সময় গড়ায়, আমি বড় হই। আমার এই রোগটাও বয়সের সাথে সাথে তীব্র হয়। আমার ছেলেদের একটুও ভালো লাগে না, স্পর্শ করলেও কোনো অনুভূতি হতো না। আমার এই রোগের কথা আমি ভয়ে মা বাবাকে বলতে পারিনি। ইভেন আমার মামাতো বোন ছাড়া আর কেউ জানতো না। মা বাবা জোর করে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিল। বিয়ের পর থেকে আসল সমস্যা শুরু। আমার হাজবেন্ড আমাকে বিছানায় যেভাবে চাইতো, আমি সেভাবে তাকে কখনো খুশি করতে পারিনি। তাকে দেখলেই আমার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যেত। আমি বিছানায় ঠান্ডা মেরে পড়ে থাকতাম। সে প্রায়ই আফসোস করে বলতো, তোমার থেকে উর্মি 100 গুণ ভালো। প্রথম বুঝিনি, ভেবেছি তার কোনো এক প্রাক্তন প্রেমিকা হবে হয়তো। অনেক পরে জেনেছি উর্মি তার প্রথম স্ত্রী। সম্পর্কে আমার সতীন। আপনাদের প্রথম বিয়ের কথা গোপন করে শিহাব আমাকে বিয়ে করেছে। যেহেতু শিহাবের প্রতি আমার কোনো আগ্রহই ছিল না, তাই তাকে আর ঘাটাইনি। তবে আপনাকে নিয়ে তাদের মা ছেলের ভেতর মাঝে মাঝে তুমুল ঝগড়া হয়। শিহাব আমাকেও মানসিকভাবে খুব বাজেভাবে টর্চার করে। জোর করে বাচ্চা জন্ম দেওয়ালো। আমাদের ছেলে বাবু হয়েছে। আশ্চর্যজনকভাবে আমার ছেলেকে দেখলেও প্রচণ্ড বিরক্ত লাগে। ওকে আদর করতে ভালো লাগে না, ওর যত্ন নিতে ইচ্ছে করে না। প্রায়ই আমি ওর গলা চিপে ধরি জানো। বাবুটা কাঁদলে শিহাব আমাকে ধরে প্রচুর মারে। আমার মা বাবাকে খবর দেওয়া হয়, তারা এসেও আমাকে বকাবাজি করে। মা চুলের মুঠি ধরে গালে থাপ্পড় দেয়। আমার পরিবারের প্রতি আমার মন উঠে গেছে। আমার এখন বেঁচে থাকতে একটু ইচ্ছে করে না। মরার আগে খুব শখ ছিল আপনাকে দেখব। নয়নতারা। জি আপু,
মানুষের জীবনের সমীকরণ কখনো কখনো খুব কঠিন হয়ে যায়। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার সমস্যাকে অনেক বড় করে দেখছো। এর থেকেও বড় আর খুব বাজে অভিজ্ঞতা মানুষের জীবনে আছে। তাই বলি কি, আত্মহত্যা কোনো সমাধান হতে পারে? আমি কি করব আপু? আমার শ্বশুরবাড়ি, সংসার, বর, বাচ্চা কিছুই ভালো লাগে না। সারাক্ষণ মেয়েদের সাথে গল্প করতে ইচ্ছে করে, মেয়েদের তাকানো, স্পর্শ ভালো লাগে। যদিও তোমার এই মানসিক রোগটা খুব জটিল আকার ধারণ করেছে, তবুও বলবো তুমি মনোরোগ বিশেষজ্ঞ কোনো ভালো ডাক্তার দেখাও। পুরোপুরি না সারলেও অনেকটাই উন্নতি হবে। উর্মি নয়নতারার মাথায় হাত বুলিয়ে দিল, দুষ্টুমি করে বলল, আমার স্পর্শে আবার কোনো ফিলিংস হচ্ছে না তো? নয়নতারা লাজুক হাসল, বলল, আমি কি মাঝে মাঝে আপনার কাছে আসতে পারি আপু? অবশ্যই, তবে দিনের বেলা আসতে হবে। আজ বরং যাই তবে? একটুখানি খিচুড়ি খেয়ে যাও। না আপু, দেরি হয়ে যাবে। নয়নতারা চলে যেতেই উর্মি বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবনে কত অদ্ভুত ঘটনাই ঘটে, তাই না? উর্মি ভরপেট খেয়ে সময় নিয়ে আবেদনময়ী রূপে সাজল, গায়ে দামি পারফিউম মেখে নিল। যে ভদ্রলোকের সাথে আজ উর্মি একান্ত গোপন সময় কাটাবে, সেই ভদ্রলোক এবার এমপি পদে নমিনেশন পেয়েছে। লোকটাকে খুশি করতে পারলে বেশ মোটা অঙ্কের অ্যামাউন্ট পাওয়া যাবে। উর্মি আজ আধবুড়ো লোকটাকে নিজের সব কিছু উজাড় করে দেবে। একবার ভাগ্যের চাকা ঘুরে গেলে আর পিছু ফিরে তাকাতে হবে না উর্মিকে। ফোন ভাইব্রেট হচ্ছে, মনে হয় লোকটা গাড়ি পাঠিয়েছে। উর্মি খুব সতর্কতার সাথে সিঁড়ি বেয়ে বাসার নিচে চলে গেল। একটু হেঁটে গিয়ে গাড়িতে চড়ে বসল। প্রায় ঘন্টা 2 পর গাড়ি এসে থামল একটা বিলাসবহুল রিসর্টের সামনে। উর্মি গাড়ি থেকে নেমে লোকটির দেওয়া লোকেশন অনুযায়ী 2 তলার বড় একটা রুমে ঢুকে পড়ল। হাঁটুর উপরে উঠানো শর্ট ড্রেসটা আর একটু উঠিয়ে নিল। লোকটি ওয়াশরুমে ছিল। রুমে এসে উর্মিকে এই রূপে দেখে জিভ দিয়ে শুকনো ঠোঁট চেটে নিল। উর্মি লোকটির গা ঘেঁষে দাঁড়ালো। আধবুড়ো লোকটার সুন্দর করে ছেটে রাখা দাড়িতে হাত বুলিয়ে দিল উর্মি। লোকটা বেসামাল হয়ে উর্মিকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল। উর্মির শরীরে বিছে পোকার মতো এলোপাতাড়ি হাত বুলিয়ে দিল। উর্মি লিপস্টিক আঁকা সুন্দর ঠোঁট জোড়ায় নিজের মোটা কালো ঠোঁট দিয়ে দীর্ঘক্ষণ চুমু খেলো। এক পর্যায়ে উর্মিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। নিজের ভারী শরীর নিয়ে উর্মির উপর চেপে বসল। আবেশে বুঝে আসা গাঢ় কণ্ঠে বলল, চলো সুখের সাগরে ডুবে যাই। এত নরম তুলতুলে বিছানায় ঘুমিয়ে উর্মির ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। পাশেই বুড়োটা নাক ডেকে বেঘরে ঘুমোচ্ছে। উর্মি আড়মোড়া ভেঙে উঠে বসল। জানলার ভারী পর্দা সরিয়ে দিতেই মিঠা রোদ উর্মির চোখে মুখে এসে লাগলো। আচমকা দরজায় জোরে জোরে ধাক্কানোর শব্দে উর্মি ভয় পেল। লোকটিও কাঁচা ঘুম ভেঙে ধরফড়িয়ে উঠে বসল। দুজনেই তাড়াহুড়ো করে ফ্লোর থেকে জামা কাপড় উঠিয়ে ব্যস্ত হাতে পরে নিল। কি মনে করে জামার উপর দিয়ে কালো বোরখাটাও পরে নিল উর্মি। বুড়ো এলোমেলো কণ্ঠে বলল, কে? এত জোরে দরজায় ধাক্কা পড়ছে, দিক দিশা না পেয়ে দরজা খুলে দিল লোকটা। একজন স্মার্ট মহিলা প্রথমে রুমে ঢুকলো, তার পিছু পিছু কিছু লোকও ঢুকে পড়ল। মহিলাকে দেখে বুড়োর ভয়ে আতঙ্কে অন্তরাত্মা কেঁপে উঠল। মহিলা রাগে দুঃখে কাঁপতে কাঁপতে বুড়োর গালে ঠাস ঠাস করে 2টো চড় বসিয়ে দিল। শার্টের কলার চেপে ধরে বলল, আমার ভাগের সম্পত্তি বেচা টাকা দিয়ে তোকে আমি এমপিতে নমিনেশন পাইয়ে দিয়েছি, রাত বিরাতে নটি বেটি নিয়ে ফুর্তি করার জন্য? আমি কি মরে গেছি? তুই কোন সাহসে আমার অগোচরে আমার টাকায় ফুর্তি করিস বল? আমি আজ সবাইকে গোটে গোটে বলে দেব। দাঁড়া, তোর এমপি হওয়া বের করছি আমি। লোকটা বলার চেষ্টা করলো, সব বিরোধী দলের চক্রান্ত। চুপ করেন দুলা ভাই, আপা বোকা না, পাশ থেকে একজন বলল। মহিলাটি ঘুরে উর্মির দিকে রক্ত লাল চোখে তাকালো, ধমকে বলল, এই মেয়ে, ওনার মুখ ঢেকে রেখেছ কেন? দেখি মুখ। কোন রূপের ছলে আমার স্বামীকে ভোলালে? এই তোমাদের লজ্জা করে না? হায়, আমি কি সব বলছি? নটি বেটিদের আবার লজ্জা আছে নাকি? এরা টাকার লোভে হাজার হাজার সংসার ভাঙার ওস্তাদ। মুখ খোল, তোর মুখে আমি এখন নুন মরিচ মেখে দেব, দেখব তোর কত ঝাল। উর্মি ভয় পেল। এরকম বাজে পরিস্থিতিতে ফেসে যাবার অভিজ্ঞতাই প্রথম। উর্মি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মহিলা রেগে গেল। উর্মির ওড়না ধরে বেশ কিছুক্ষণ টানাটানি করল। উর্মি থরথর করে কাঁপছে। মহিলার হাজবেন্ড মহিলাকে উর্মির কাছ থেকে জোর করে টেনে ছাড়িয়ে নিল। চিৎকার করে বলল, তুমি কি শুরু করেছো? তুই চুপ কর, তোর লজ্জা করে না? না, লজ্জা করে না। লজ্জা করার মতো কি এমন কাজ করেছি আমি যে আমার লজ্জা করবে? মহিলা প্রচণ্ড রাগে দুঃখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। নিজের মাথা নিজেই চাপড়ালো। তার ভাইদের ডেকে বলল, ওই তোরা কেউ পুলিশকে ফোন দে,
আমি এই লোকের সাথে কিছুতেই আর সংসার করব না। আমার ভাগের সম্পত্তি বেচা টাকা দিয়ে এই লোক নষ্ট মেয়ে মানুষ ভাড়া করে ফুর্তি করে। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুমি আগে শান্ত হও, আমার পুরো কথাটা শোনো প্লিজ। তোমাকে কে বা কারা খবর দিয়েছে আমি জানি না, তবে তুমি যা ভাবছো তার কিছুই হয়নি। এই মেয়েটা এখানকার নতুন কাজের লোক। সকালে কিছু খাবো নাকি জিজ্ঞেস করতে এসেছে। আমি ওয়াশরুমে ছিলাম, হয়তো ভুলে দরজা লাগাতে গিয়ে লক করে ফেলেছে। তুমিই বলো, ওর সাথে আমি যদি খারাপ কিছু করতাম তাহলে ও এত শালীন ড্রেসে থাকতো? তুমি কি আমাদের আপত্তিকর অবস্থায় দেখেছো? তুমি চেয়ে দেখো, মেয়েটা এখনো কেমন ভয়ে কাঁপছে। ও যদি খারাপ মেয়ে হতো এতটা ভয় পেত না, তাই না? ভদ্রলোকের চিড়ে ভেজানো কথায় মহিলা একটু শান্ত হলো। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ রে বাবা, তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? ওকে ওয়েট। ভদ্রলোক ফোন করে তার ছেলেপেলেদের ডাকলো। তারা আসতেই বলল, তোরা তোদের ভাবিকে বলতো আমি কাল রাতে কোথায় ছিলাম। একজন চটপটে উত্তর দিল, ভাবি, ভাইয়া তো কাল রাতে একটা সভায় ছিল, তারপর সেখান থেকে গিয়েছে ওয়াজে, ফিরতে ফিরতে ভোর হয়ে গেছে। আমি বললাম একটু রেস্ট নিয়ে তারপর বাসায় যান, আর আপনি কি নাকি ভেবে উড়ো খবর পেয়ে ভাইকে সন্দেহ করতে করতে এখানে চলে আসলেন। কেন বোঝেন না ভাবি, রাজনীতিতে নাম লেখালে শত্রুর অভাব নেই। ভাইয়ের রেপুটেশন কিভাবে খারাপ করবে সবসময় বিরোধী দল সেই চক্রান্ত করছে। আর এই মেয়ে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছো? যাও বলছি। আর শোনো, এখানে কি হয়েছে না হয়েছে বাইরের কাকপক্ষীয় যদি জানে, তোমাকে জানে মেরে দেব। উর্মি অনেকক্ষণ আটকে রাখা দমটা বড় করে ছাড়ল, তাড়াহুড়ো করে চলে গেল। ভাগ্যিস বোরখা পরা ছিল, না হলে কি যে হতো ভাবলেই কেমন দম বন্ধ হয়ে আসছে। ক্যাম্পাসে আজ রাতে গানের প্রোগ্রাম আছে। রিপার জোড়াজুড়িতে উর্মিকেও বাধ্য হয়ে সাথে যেতে হবে। আজ নাকি রকস্টার শুভ গান গাইতে আসবে। শুভ আবার রিপার ডাইহার্ট ফ্যান ও সিরিয়াস ক্রাশ। উর্মিরও অবসর সময় শুভর গান শুনতে ভালো লাগে, যদিও সামনাসামনি কখনো দেখার সৌভাগ্য হয়নি। এত বড় মাপের শিল্পী, তার গান শুনতে, তাকে একটু কাছ থেকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমবে। কে জানে সামনে থেকে দেখা হবে নাকি। উর্মি কি মনে করে আজ হাফ সিল্কের শাড়ি পরল, শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি পরল, হাতে এক মুঠো কাচের চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ, চোখে মোটা করে কাজল টেনে নিল, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক পরল, স্ট্রেট করা সুন্দর চুলগুলো ছেড়ে দিল। রিপা ফোন করে বলল, তোর হলো? আমি তোর ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি, শীঘ্রই আয়। দাঁড়া, আসছি। উর্মিরা একটা রিক্সা করে গন্তব্যে চলে গেল। অমিত উর্মিকে দেখে এগিয়ে এলো, বলল, তোমাকে খুব সুন্দর লাগছে উর্মি। অমিতের চোখে মুখে একরাশ মুগ্ধতা। উর্মি স্মিত হেসে বলল, থ্যাঙ্কস। অমিত মাথা চুলকে বলল, তোমার ফোন নাম্বারটা কি পেতে পারি? উর্মি মানা করে দিতে চাইল। রিপা পাশ থেকে চট করে উর্মির ফোন নাম্বারটা গড়গড় করে বলে দিল। অমিত ফোনে টুকে নিয়ে বলল, চলো বসে গিয়ে, পরে আর জায়গা পাওয়া যাবে না। অনিচ্ছা সত্ত্বে উর্মি অমিতের পাশে গিয়ে বসল। ফুল দিয়ে সাজানো খুব সুন্দর স্টেজে একদল যুবক বাদ্যযন্ত্র সেট আপ করছে। মাইকে সঞ্চালিকা শুভর গুণগান করছে। খানিক বাদে একজন ৩৭ বছরের যুবক মঞ্চে উঠে গেল। পরনে ব্র্যান্ডের সবুজ কালারের দামি টি শার্ট, উপরে দুটো বোতাম খোলা, হাতে এক ছড়া বাহারি রঙের সুতো বাঁধা, গলায় মোটা স্বর্ণের রূপোর লকেটওয়ালা চেন, হাতে সবুজ পাথর বসানো রূপোর আংটি, মাথা উল্টো করে পরা ক্যাপ, চোখে সাদা গ্লাভসের চশমা, হাতে পুরনো মডেলের গিটার। এক ঝাঁক তরুণ ছেলে মেয়ে শুভকে লাইভ দেখে খুশিতে চেঁচিয়ে উঠল। শুভ মৃদু হেসে বলল, কেমন আছেন সবাই? ভালো, আপনি কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আপনাদের সবার আশীর্বাদে বেশ ভালো আছি। শুভকে এত কাছে থেকে দেখে খুশিতে রিপার চোখে জল চলে এলো। উত্তেজিত হয়ে বলল, ওয়াও, যেমন দেখতে তেমন সুন্দর তার বাচনভঙ্গি। আমি বোধহয় খুশিতে মরেই যাবো রে উর্মি। উর্মি চাপা কণ্ঠে বলল, চুপ করে বসে থাক। সঞ্চালিকা শুভকে প্রশ্ন করল, আপনার প্রাক্তনের সম্পর্কে যদি দুটো লাইন বলতেন স্যার। শুভ বুক ভরে দম ছাড়ল, বলল, ভালোবাসার অপর নাম অদিতি। আমি আজও ওকে ততটাই ভালোবাসি। ও আমার জীবনে না এলে আমি কখনো সাফল্যের মুখ দেখতাম না। বাকি জীবনটা কি এভাবেই কাটিয়ে দেবেন স্যার? বিয়ে করার কোনো চিন্তাভাবনা নেই? না, বিয়ে করলে তো সেই ৭ বছর আগেই করতাম। আসলে মেয়েটাকে এত বেশি ভালোবেসে ফেলেছি, ওর জায়গায় অন্য কাউকে আমি ভাবতেও পারি না। আপনাকে আর সময় নষ্ট করাবো না স্যার, চলুন গানে ফেরা যাক। শুভ গিটার বাজিয়ে কেশে গলা পরিষ্কার করে নিল, কণ্ঠে দরদ ঢেলে মিউজিকের সাথে তাল মিলিয়ে গেয়ে উঠল, ছোট্ট বুকে মেঘ জমিয়ে
কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। ছোট্ট তোরই ওমের ডানায় নাক ঘষতে দিবি কি, বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি, তুই বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। দর্শকের অনুরোধে পরপর বেশ কয়েকটা গান গাইল শুভ। অমিত আনমনে বলল, এই ছেলেটার করুণ প্রেম কাহিনীর শেষ পরিণতি সিনেমাকেও হার মানায়। উর্মি বলল, হ্যাঁ আমিও জানি। ইস, ছেলেটার কি কষ্ট। এখন সবই আছে, কিন্তু যাকে ঘিরে এত কিছু সেই জীবন থেকে চলে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণ মন কেমন করা গল্প থাকে, কারোরটা প্রকাশ পায়, কারোরটা পায় না। তবুও মানুষ নতুন ভোর দেখার প্রতীক্ষায় বেঁচে থাকে। অমিত সিরিয়াস হয়ে বলল, আমি আমার ভালোবাসার মানুষটাকে কিছুতেই হারাতে পারবো না উর্মি। শুভ অদিতিকে পেয়ে হারিয়েছে, আর আমি তোমাকে নিজের করে পেয়ে খুব যত্ন করে রাখতে চাই। অসম্ভব, উর্মি ছটফটিয়ে বলল। কিছু অসম্ভব না উর্মি, আমার বাবা মাকে খুব শীঘ্রই আমাদের বিয়ের পাকা কথা বলতে তোমাদের বাড়ি পাঠাবো। উর্মি দৃঢ় কণ্ঠে বলল, কতটুকু জানেন আপনি আমার সম্পর্কে? চেনা নেই জানা নেই একটা মেয়েকে কিছুদিন দেখলেন, পছন্দ হলো, এখন বিয়ের প্রপোজাল দিতে চাইছেন। বাহ, বেশ ভালো তো। উফ, তোরা থামবি, রিপা বিরক্ত হয়ে বলল। উর্মি চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, তোর বন্ধু পাগল হয়ে গেছে রিপা, ওকে আর বাড়তে দিস না, সত্যিটা জানিয়ে দে। উর্মি শোন, শুভদার সাথে একটা সেলফি নেব প্লিজ, তারপর যাব। উর্মি হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেল। অমিত দৌড়ে গিয়ে পেছন থেকে উর্মির এক হাত টেনে ধরল। উর্মি দুচোখ বুজে ফেলল, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলল, ছাড়ুন। যদি বলি ছাড়বো না? অমিত নাছোড় বান্দা। উর্মির হাত আর একটু শক্ত করে চেপে ধরল। উর্মি ঘুরে দাঁড়ালো। অমিতের চোখে চোখ রেখে বলল, আপনি আমার বাহ্যিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন, আমার জন্য পাগল হচ্ছেন। আমার ভেতরের আমিটাকে যদি এক ফোঁটাও জানতেন, চিনতেন, বিশ্বাস করুন আমার হাত ধরা তো দূরে থাক, আমাকে স্পর্শ করতেও ঘৃণা লাগতো আপনার। তাই নাকি? হ্যাঁ তাই। উর্মি দৃঢ় কণ্ঠে বলল, তোমার জীবনে যা কিছু ঘটে যাক, আমার তোমাকেই চাই উর্মি, ভীষণভাবে চাই। গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই 2 পর্বে গল্পটি আমি শেষ করতে চাই। গল্পগুলো অনেক পর্বেই, আমি অনেকগুলো মিক্সড করে 2টো পর্ব করে ফেলছি। আজকে এতটুকুই থাক, বাকি গল্পটুকু কাল ঠিক 2:15 শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগছে আপনাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।